পেপার চাই পেপার, আনন্দবাজার বর্তমান প্রতিদিন জোর খবর, আনন্দবাজার বর্তমান প্রতিদিন পেপার চাই পেপার। দেখি একটা ফলিও ব্যাগ করে দেখছি, কি আছে এই ব্যাগে? টাইম কিংবা ট্রানজিস্টার বোমা নেই তো? আচ্ছা, ব্যাগটা তুলেই দেখা যায়। এই যে শুধু কাগজপত্র আর টাকা, এই ব্যাগ নিয়ে এখন আমি কি করি? কি হলো অমলদা? কাগজের পূজা বুকে চেপে ধরে রেখে কি এমন আশা চিন্তা করছেন? যে চিন্তার শেষ নেই। অমলদা, আমার দুর্ভাগ্য আর অপরের সৌভাগ্যের মিলন সেতু রচনার মিথ্যা কল্পনা করে আমি চিন্তার সাথে মানে এই ব্যাগটা এখানে পড়েছিল কবি, আমি পড়িয়েছি। কি আছে ব্যাগের মধ্যে? কিছু কাগজপত্র আর টাকা। টাকা? টাকা। এই টাকাগুলোতেই হয়তো কোনো এক কুমারী মেয়ের ভবিষ্যতের ঠিকানা লেখা আছে, কিংবা এই টাকাগুলোতেই কোনো এক মৃত্যু পথযাত্রীর রোগী বাঁচার আকুলতা। ব্যাগটা খুলে দেখেছেন ওই কাগজপত্রের মধ্যে কোনো ঠিকানা লেখা আছে কিনা? না, ব্যাগে অনেক কাগজপত্র দেখি, আমি তো ওই আর ঘাড়াঘাড়ি করিনি। তাহলে বাইরের কাউকে সাক্ষী রেখে ব্যাগের থানায় জমা দিয়ে দিন। তুমি ঠিকই বলেছো কবি। এই পেপার বইখানা বিক্রি করে আমি একবার থানায় যাবো। থানা থেকে ফিরে অবশ্যই মনে করে তুমি একবার আমাদের বাড়ি যেও অমলদা। কেন? সমীরের অসুখটা কি? দাদা রোগটা খুব বাড়াবাড়ি শুরু হয়েছে। ভালো ডাক্তার দেখাচ্ছ? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি। ডাক্তার অনুমান করছেন দাদা টিবি হয়েছে। তার জন্য ভেঙে পড়ার কিছু নেই কবি, তার জন্য ভেঙে পড়ার কিছু নেই। সঠিক ওষুধ আর তত্ত্ব খেলে সেরে যাবে। তুমি আজকালের এমন কোনো মারাত্মক অসুখ নয়। ভালো ওষুধ আর পথ্য কেমন করে জোগাড় করবো অমলদা? আমাদের সংসার দুরবস্থার কথা তো আপনার অজানা নয়। জানি জানি, সমীরের কারখানা হঠাৎ লকআউট হয়ে যাওয়ার পরে তোমাদের সুখের সংসারে নেমে আছে এক দুঃখের কালো ছায়া। দাদা তার অমানসিক পরিশ্রমের আলো দিয়ে সেই কালো ছায়াটাকে সরাবার চেষ্টা করতে গিয়ে আজ কাল রোগের শিকার হলো। দেখতে দেখতে চোখের সামনে একটা সুখের সংসার আবেগ ঝরে ভেঙে পড়ল। কবি, আমার পড়াশোনা বন্ধ হলো, দাদার ইচ্ছার অপমৃত্যু হলো, আর করোনা সারা আমাদের উপর পড়লো চবলিকা। এ তোমার ভুল ধারণা কবি। প্রতিবার আগুনকে কখনো অভাবের ছাই দিয়ে চাপা রাখা যায় না। তোমার যদি ইচ্ছা থাকতো তুমি ঠিক পড়াশোনা চালিয়ে যেতে পারতে। বন্ধ না করে উপায় কি বলুন? একজন মানুষ বিনা চিকিৎসায় রোগ শয্যায় শুয়ে ছটফট করবে, আর আমরা কেমন করে নিজের প্রতিভাকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করবো? জীবনের আরেক নাম সংগ্রাম, এ কথা তো তোমার ভুললে চলবে না কবি। তোমার দাদাকে সুস্থ করার তাগিদে আমরা আজ দিশাহারা আমরা, আমরা আজ দিশাহারা। অনেক সুদিনের বন্ধুর কাছে অনেক অনুনয় বিনয় করেও আজ আমাকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এই অবস্থায় আমি খালি হাতে ক্ষুধার্ত উপবাসী দাদার মুখের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তার চেয়ে বরং পালিয়ে গিয়ে ব্যর্থতা দাঁড়ালে তোমার পরাজিত মুখ লুকাবে। তুমি পুরুষ না কাপুরুষ? অমলদা, থামো। তুমিও মাতাকে পৌঁছাই দেওয়া তোমার কাজে না। এই নাও, এই নাও, কিছু টাকা রাখো। টাকা নিয়ে ওষুধ আর পত্র কিনে এখনই বাড়ি ফিরে যাও। কিন্তু এইভাবে আর কত দান আপনার থেকে নেব? না ভেবে প্রতিদান ভেবে নেবে। আর যদি সমী আমার প্রতিবেশী না হয় নিজের ভাই হতো, আমি কি তার চিকিৎসা করাতাম না? তুমি যাও। যাচ্ছি অমলদা, তবে আপনি কিন্তু অবশ্যই মনে করেন একবার আমাদের বাড়িতে যাবেন। আমার মনে হয় কি এই সময় ওষুধপত্রের চেয়ে দাদার অনেক বেশি সান্ত্বনা প্রয়োজন। সান্ত্বনা প্রয়োজন। সান্ত্বনা? কে কাকে সান্ত্বনা দেবে? পৃথিবীতে যে আজ
সান্ত্বনার বড়ই অভাব। না না, এ আমি কি ভাবছি, না না, এ আমি কি ভাবছি, সমীরের সুদিনে কোন সহানুভূতি আমি একদিন ব্যবহার করে পেয়েছি। আজ ওর দুর্দিনে আমাকে আগিয়ে যেতেই হবে। কেমন করে জানো কি করবো? সে ভালো দেখে জল বিমান নেমেছেন, এবার কি ব্যাপার? যা চাইবে আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন। আচ্ছা ভাই, তুমি এখানে কতক্ষণ পেপার বেচছো? সেই সকাল থেকে। আজকে তুই এই রাস্তায় কালো রঙের ফোলিও ব্যাগ কাউকে ঘোরাতে দেখেছো? বলি হবে? হ্যাঁ, ফোলিও ব্যাগ। আচ্ছা এই ব্যাগটা আপনার কিনা দেখুন তো। এই এই তো, এই তো আমার সেই ব্যাগ। এই তো দেখো, প্রশ্ন করে লেখা আছে আর কে সোম, আই মিন রাজীব কুমার সোম। রাজীব সোম, আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছো? আকাশ আর পাতালের পার্থক্য, তার মানে ঘুরিয়ার লাগাই ব্যবধানের কথা। মানুষে আচ্ছা লোক যাবে শুভবাই হ্যাঁ, এখন মানিগঞ্জে থাকি। মাস্টারি। কিন্তু তুমি কি করে জানলে যে আমরা সমাজে থাকতাম? জানি, অনেক কিছুই জানি। রামকে না চিনলে কি রামায়ণ লেখা হয়? কৃষ্ণকে বাদ দিয়ে কি কখনো মহাভারতে? কি বলতে চাও? প্রশ্ন করে বলো। লেখা বসে পড়ো। রাজু, তুই কি আমাকে চিনতে পারছিস না? সত্যি করে বল, আমার এই দুরবস্থা দেখে তুই কি নাচনার ভান করছিস? বল রাজু। তুই সেই হ্যাঁ, আমি সেই শোভাবাজারের অমর রাজি। রাজি, তোর এই যে দুরবস্থা রে অমর। কত বড় অফিসার হওয়ার কথা ছিল, তোদের ফেলে আজ আমি হঠাৎ কিন্তু কেন তার এই ভাগ্যের বিপর্যয়? হঠাৎ আজ রাখি বাবা মারা গেলে, বাবার অকালে মৃত্যুর শোক প্রয়াণ সহ্য করতে না পেরে 6 মাসের মধ্যে মা হইয়া লোকের মায়া ত্যাগ করে। তারপর দিন আলাদায় বাড়ি গেল, আসবাবপত্র গেল, শেষে পড়াশোনা ছেড়ে দিয়ে ছোট ভাই দুটোকে মানুষ করা না যায়। অভাবের জন্য হাবুডুবু কেটে গেছে। তিনি নেই ব্যবসাটা একটা ধরেছিল ভাই। জানতে ভয় পাবা কিভাবে তোর মতো উজ্জ্বল প্রতিভাকে নষ্ট করে তার জ্বলন্ত প্রমাণ খেত। বিশ্বাস করো আমার, তোকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আজ আমার পাতায় সেই জয়গান করছে। থাক, ওসব অতীতের কথা ছেড়ে বর্তমানের কথা বল। তা বিয়ে করেছিস? হ্যাঁ, গত বছর করেছি। তুই বিয়ে করেছিস? আমার মতো কথা কি আর মেয়ে দেবি বল? কত মেয়ের বাবারা তোর সমাজ করবে, মেয়ে দেখবে কি বল? না রে রাজি, ছোট ভাইগুলোকে সংসারী করে দিতে পারলেই আমার। একদিন সময় পেলে আমরা ফেরা যায় না, সারাদিন জমি আর জামানা যায় না। এই নে, এই নে ধর, এই কিছু টাকা রাখ। রাজি, অর্থের তুলনা নেই। তুই কি আমাদের বন্ধুত্বকে মারতে চাচ্ছিস? না, যে মানে অন্যকে পুরাবে তাকেও তো বক্সি দিতে হতো, তাই তো? তাই তুই আমাকে বক্সি দিতে চাস? তুই আমাকে ভুল করিস রমন। তোর সামান্য উপকারের জন্য সত্যি যদি তুই আমার উপকার করতে চাস, সামনে গেল বল। তোর পরিচয়পত্র থেকে জানতে পারলাম তুই সেনকো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, ঠিকই বলেছিস। তোদের ভাবে একটা স্টোর কিপারের পোস্ট খালি আছে। হ্যাঁ, ভালো আছে, কিন্তু তুই কি করে জানলি? আমার মেজু ভাই কমল তোদের ফার্মে একটা দরখাস্ত করেছে। যদি তার যোগ্যতা যাচাই করে দেখিস সে যোগ্য, তোকে চাকরিটা দিলে আমাদের দুঃখে ভরে সংসারটা একটু সচ্ছলতার মুখ দেখবে ভাই। সচ্ছলতার মুখ দেখবে। কমল যখন তোর ভাই, নিশ্চয়ই সে যোগ্য হবে। ঠিক আছে, আজ আমি কোম্পানিতে গিয়ে খোঁজ নিচ্ছি। তবে তবে হ্যাঁ, একটা কথা, কি কথা বল? আমার সুপারিশে যদি ওর চাকরিটা হয় সে কথা বাইরে কাউকে প্রকাশ করবি না। ও বুঝেছি, তুই জ্যোতিষের মতো আত্মত্যাগ করে দেবতাদের মঙ্গল করতে চাস, তাই তো? ঠিক আছে, তোর এই সব
প্রচেষ্টাকে সর্বপ্রথম আমি স্বাগত জানাই। চলি বন্ধু, আবার শুভ দর্শনের আশায় থাকবো। ভাই ভাগ্যের কি নির্মম পরিহার, রাজীব আমার সহপাঠী পেয়েও সে আজ 100 বিখ্যাত ফান্ডের আর আমি ওর থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট হয়েও না না এই আমি কি ভাবছিস, যা বাকি আছে সে তাই তো পাবে। আমার ভাগ্যে হাতে আছে এতগুলো অবিকৃত পেপার, এগুলো বেচতে না পারলে আজ আমাদের অনেকগুলো টাকা লোকসান হয়ে যাবে, আর লোকসান হয়ে গেলে আজ আর আমাদের খাওয়া যাবে না। তাই তো এগুলো বেচতে আমাকে যেতে হবে অনেক দূরে, চাই পেপার, আনন্দবাজার, বর্তমান, ছাড়বো না। আমি এইভাবে তোমার দু চোখ চেপে ধরে থাকবো। তুমি শুধু আমার জন্য আরো একটা গান গাইবে। প্লিজ লক্ষ্মীটি একটা গান শোনাও। তুমি বিশ্বাস করো কমলা, গান শোনাবার মতো মানসিক অবস্থা আমার নেই। বাহ, তোমরা তো বেশ স্বার্থপর জাত। খুশি খুশি ভাব নিয়ে এতক্ষণ একা একা বেশ গান গাইছিলে, আর যেই অভাবের একটা গান শোনার ইচ্ছা হলো অমনি তোমার উপর দিয়ে মানসিকতা ঝড় হয়ে গেল। তুমি বুঝতে পারছো না। বুঝি বড় মা, সবই বুঝি। নাম না জানা বুনো ফুলের গাছকে জঙ্গল থেকে তুলে এনে সযত্নে পদে বসালে তার আদর আর কদর দুই বেড়ে যায়। এত অভিমান, শুধু একটা গান শোনানি বলে তার জন্য এত নির্দেশ। আচ্ছা পাগল তো তুমি, গান শোনাবার দিন কি এখনই শেষ হয়ে যাচ্ছে? থাক, যে মুক্তমালা বাঁদরের গলায় মানায় না, তোমাকে আর সে মুক্তমালায় লোক দেখাতে হবে না। এই কমলা, রাগ করেছো? হাসো, হাসো না। না, কিছু পাওনা না পাওয়া পর্যন্ত এ মুখে হাসি ফুটবে না। পাওনা কি পাওনা চাও বলো? কাছে এসো বলছি, আরো কাছে এসো। আমি চাই এই নির্জন ঘরে তোমার এই দুষ্টু মুখে একটা মিষ্টি চুমা। ডাকাত কোথাকার। এই ছাতা বন্ধন দিলে কিন্তু তোমার মহামূল্য সম্পদ ডাকাতি করতে আমি বিন্দু মাত্র ভয় পাবো না। আহা, কত বীর পুরুষ। দেখবে তবে আমার বীরত্ব। এই ছাড়ো। এইবার তোমাকে নিয়ে আমি দোষ ক্ষমাই নয়, ঠিক সময় না এলে হয়তো তোমাদের একটা মারাত্মক পাপের হাত থেকে রক্ষা করতেই পারতাম না। পাপ নয় তো কি, এত লেখাপড়া শিখে মিথ্যা গ্রাজুয়েট হয়েছে, আসলে ঘটে তোমার অষ্টরম্বা। বিমল মিষ্টির দোকানে গিয়ে নগদ পয়সা দিয়ে তবেই তো মিষ্টি কিনে খাবে নাকি? বিমল কিন্তু হ্যাংলার মতো বিনা পয়সায় দোকানের আলমারিতে যদি হাত দাও তাহলে তো ডান্ডা মেরে তোমায় ঠান্ডা করে দেবে। ঠিক বলেছো বিমল। বেটি কথা আমি বলি না বৌদি। আরে এই তো বলছিস বাদক, এরকম বাদরামি করে একটু আধটু না বললে যে হয় না মেয়েটা। কারণ আজকালটা রাত সিদ্ধ খেয়ে খেয়ে আমাদের হাড়ে যে বিপদ গুছিয়ে গেছে। দোহাই বৌদি, এই অদমকে চাকরিটা নিয়ে এবার আমাকে রক্ষা দাও। তোমাকে রেহাই দেবো? দেবে না? তোমাদের বিয়ের পরে একটু রান্না করতে হবে নাকি? হবে বৈকি, কারণ গাছে কাঁঠাল গোপেতে কখনোই ভালো নয়। কিন্তু কাঁঠাল পাকার আগে তাকে কিলিয়ে কিলিয়ে পাকানোটাও যে ঠিক না বৌদি। মনে রাখিস আমি কিন্তু তোর গুরুজন। তুমিও মনে রেখো আমি তোমার লঘুজন। তোমরা দুজনে কি এরকম ঝগড়া করতে থাকবে? এখন ঝগড়া রোজ একাকার না করলে যে আমাদের পেটের ভাত হজম হয় না বৌদি। বেশ, তাহলে তোমরা দুজনে ঝগড়া করে খিদে বাড়াও, আমি চললাম। সর্বনাশ, তুমি যদি এই মুহূর্তে চলে যাও আমাদের ঝগড়া নির্ঘাত ছুরি কাটারিতে পৌঁছে যাবে। আর যে বড় তোমরা দুজনে আর একটু মিলিয়ে
এসেছি বৌদি বৌদি তোমার বাড়িটি কিন্তু বেশ সুন্দর হ্যাঁ বড় মা, ও আমাদের দুঃখের আধারে ভরা ঘরে সান্ত্বনার চাঁদের আলো। কমল তাই তো আমি দুশ্চিন্তায় অস্থির হয়ে যাই বড় মা। আমার শ্রদ্ধেয় দাদা বহু কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, কিন্তু আজও আমি বেকার, নিজের পায়ে দাঁড়াতে অক্ষম। এইভাবে বেকার থেকে অন্যের গর্ভগ্রহ হয়ে আর কতদিন স্নেহ শ্রদ্ধা পাবো জানি না। জানতে হবে না দাদা কেমন করে সংসার চলছে বা চলবে সে কথা তোকে জানতে হবে না। তুই যেমন পড়াশোনা নিয়ে আছিস তেমন থাক। তারামণি তুমি কখন এসেছো পরমা? অনেকক্ষণ সমীর কেমন আছে? ভালো নেই, কাল রোগটা শরীরটাকে দিনের পর দিন পঙ্গু করে ফেলেছে। আমার মনে হয় বড় আর বাঁচবে না। পরমা আপনাকে 200 টাকা দিয়েছি, এটা আপনি রাখুন। সমীর 200 টাকা দিয়েছে? ও টাকা কোথায় পেল? জানি না, বড় শুধু বললো আপনার কাছে অনেক টাকা ধার হয়ে গেছে, তাই ও টাকা তুমি লিখে দাও। নিজের লোক যন্ত্রণা সহ্য করে তোমাদের অনাহার রেখে ও দেনা শোধ করে মাথা খারাপ করছে। ও টাকা তুমি লিখে দাও পরমা। তোমাদের এখন টাকার অনেক প্রয়োজন। প্রয়োজন ছিল, আছে এবং থাকবে। তাই বলে একটা পরিবার সব সময় দেনার বোঝা বইতে পারে না দাদামণি। আপনি দয়া করে টাকাটা রাখুন। দাদা যখন টাকাটা নিতে চাইছে না, তখন তুমি বা দেবার জন্য এত জেদ ধরছো কেন? জেদ নয়, আবার তো সেই আমাদের ধারের পথে চলতে হবে। তাই এই পথটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করছি মাত্র। আপনি দয়া করে টাকাটা রাখুন। আমি তাহলে এখন আসি দাদামণি। আমার দাদা তুই বরং পরমাচার বাড়িতে পৌঁছে দিয়ে আয়। আমি আবার যাবো কেন? বড় মাদা এখন নিজেই যাওয়া আসা করে। জানি না, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে বলে ও মনের সঙ্গে ও বড় ভেঙে পড়েছে। আচ্ছা যাচ্ছি দাদা, যাচ্ছি। ঘুরে যাচ্ছি। দাদা, একটা ধরে আয়, কথা ধরে আয়, চাচা বেরোবে, বলো, ধরে আয়। তুই আজ টাকার টাকাটা এসে বাজে বাজে কথা বলে গেছে। ওরে, ঠিক সময় শোধ দিতে না পারলে চাটা কথা তো শুনতেই হয়। আমি বুঝতে পারি না দাদা, কেন তুমি ওইসব অসভ্য লোকেদের কাছে হাত পাততে যাও। টাকা থাকলে ওরা মানুষের মানবতাকে পর্যন্ত কিনতে চায়। তাই জগতের সমস্ত মানুষের উচিত ওদের মতো অসভ্য নির্দোষ মানুষদের বর্জন করে চলা। কেনই যে বর্জন করিনি সে কথা তুই ভুলে গেলেও আমি ভুলিনি রে। তুই যখন গত বছর কৃষি ফাইনাল পরীক্ষা দিস তখন তোর কলেজের পাঠ্য হয় আমি পরীক্ষা ফিরে দেওয়ার জন্য ওই রহমান চিত্রের কাছে আমার হাত পাতে সুবহানাল্লাহ, আমি মালুম করেছিলাম তুমি ছোকরা আমার হক রুপিয়ার কথা বুঝি ফেলিয়া হয়ে গেছে। আপনার কাছে ঘৃণা করি দিনের কথা আমি ভুলে যাব অমন বেইমান আমি নয়। তাহলে ডাকু মোতাবেক আমার নজরে আনালে লুকিয়ে বেড়াচ্ছ কেন? আজ অব্দি তোমার দেখা মেলে না কেন এই ছোকরা? বুঝতেই তো পারছে পরিশ্রমের তেল দিয়ে এই সংসার গাড়ির চাকাটা কেমন সাজাচ্ছে। তোমার উল্টা পাল্টা বাদ আর আমি শুনতে চাই না। আমার 20,000 রুপিয়া দাও। দয়া করে আমাকে আরো কিছুদিন সময় দিন আমার সাহেব। সুবহানাল্লাহ, আমার কাছ থেকে সময় মাংলে তোমার সরম হচ্ছে না হে ছোকরা? এক মাইনা বাদ হলে তুমি আমার হক 20,000 রুপিয়া এক খরচ নিয়েছো আর জলদি আমার রুপিয়া দাও। আপনি বিশ্বাস করুন আপনাকে দেওয়ার মতো টাকা আজ আমার কাছে নেই। ও বাদ আমি শুনবে না ছোকরা, রুপিয়া দিতে না পারো তো নয়, তুমি আমার রুপিয়া সুদটা দাও। আমাকে আর কিছুদিন সময় দিন। আমাকে আর কিছুদিন সময় দিন আমার সাহেব। আপনি রাগ করবেন না। মোটা আমি করতে জানে না ছোকরা, আমি জানি রুপিয়া আদায় করা ঠিক। আপনি দয়া করে আমাকে একবার সময় দিন। এই 1 মাসের মধ্যে আমি আপনার সব টাকা সুদে আসলে শোধ করে দেবো। এক বরস में যে রুপিয়া দিতে পারলে না এক মহিনার মধ্যে সে রুপিয়া কি করে শোধবে ছোকরা? আমার মেজো ভাই কমল এই মাসে একটা ভালো চাকরি পেয়ে যাবে। সুবহানাল্লাহ,
এখনো রাত্রি হলো না, তাতেই তোমার এত না আসা। হতাশার হতাশার বৃদ্ধি অন্ধকারের মাঝে আমি যে প্রেরণার আলো দেখেছি। বাহ, বাহ, বাহ। বাচ্চার সব দেখা তো আমার ভুল হচ্ছে না। রহমত চিস্তির হিসাবে ভুল হয় না। আমি সামনের মাসে ফিরে আসবো, সেদিন আমি যেন খালি হাতে ফিরে না যায়। কমসে কম আমার 20,000 রুপিয়ার সুবিধা তুমি নিতে দিও। সুবহানাল্লাহ। না না রহমত সাহেব, তুমি সুদ নয়, তুমি আসলটাও পেয়ে যাবে। কি রে ভাই, কিছু বলবি? স্নেহের আঘাতে রক্ষা করার তাগিদে কর্তব্যের মহিমের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আর কত অপমানের ঝড় তুমি সহ্য করবে। বিমল, আমি বাইরে দাঁড়িয়ে রহমতের সমৃদ্ধ কথা শুনেছি। বিশ্ব সমাজে তোমাকে ছোট করে আমরা কেউ বড় হতে চাই না দাদা। এবার তুমি ওর সমস্ত ব্যবসা করে দাও, প্রয়োজনে আমরা অনাহারে থাকবো। বিমল, বিমল দাদা, কি রে তুই আমার ছুটতে ছুটতে এলি কেন? বলছি দাদা বলছি, আগে একটু পায়ে ধুলে দাও। কি রে ভাই, তুই আমাকে হঠাৎ প্রণাম করছিস কেন? আমি যে চাকরি পেয়ে গেছি দাদা। সত্যি? আমাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে রাস্তায় পোস্টম্যানের সঙ্গে দেখা, সেই আমার হাতে রেজিস্ট্রেশনটা ধরিয়ে দিলে। খুলে দেখি সেনকো কোম্পানির স্টোর কিপারের চাকরিটা আমি পেয়ে গেছি দাদা। আমি জানতাম নিষ্ঠা থাকবে প্রতিষ্ঠা আসবেই। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি তো সেনকো কোম্পানির কোনো ইন্টারভিউ দাওনি, শুধুমাত্র একটা দরখাস্তের উপর ভিত্তি করে এই চাকরি তোমার হলো কি করে? একেই বলে ভাগ্যের পরিহাস রে ভাই। কিন্তু এই পরিহাস পরে প্রমোশনে পরিণত হবে না তো কিছু না না ভাই। ভগবান আমাদের উপর এতখানি অবিচার করবে না। আচ্ছা কমল, তোকে কতদিনের মধ্যে চাকরিতে জয়েন করতে বলেছে? 15 দিনের মধ্যে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আসানসোলে কোম্পানির ফ্যাক্টরিতে। তাহলে তাহলে তোকে তো ওখানে গিয়ে খুব বিপদে পড়তে হবে। তুই নিজে রান্না করতে পারিস না, আমার হোটেলে খেলে তোর সহ্য হয় না। এই অবস্থায় এখন থেকে তোমায় এত চিন্তা করতে হবে না দাদা। চিন্তা হবে ওই কিরে ভাই, এতদিন তোদের মানুষ করতে গিয়ে সব চিন্তাটা যদি আমি একাই করেছি। তাই তোকে অনিশ্চয়তার অন্ধকার করে দিই। আমি কি নিশ্চিন্ত হতে পারি রে ভাই? বড়দা, আচ্ছা বিমল, এই 15 দিনের মধ্যে পরমার সঙ্গে কমলের বিয়েটা দিয়ে কেমন হয় বলতো? খুব তার নয়, যাকে বলে সোনাই সোহাগা। কিন্তু চাকরিতে জয়েন না করে বিয়ে করাটা ঠিক নয় দাদা। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি বুঝবো। তাহলে তুই হেড অফিসে গিয়ে দেখা করে আয়। আমি বরং সমীরের সঙ্গে দেখা করে পাকা কথাটা বলেই যাচ্ছি। শোনো দাদা শোনো, না, এখন থেকে তোর কোনো কথাই আমি শুনবো না। তুই শুধু আমার কথা শুনবি। আমি নিজের সংসারী না হলে সন্ন্যাসী তো নয়। নিজের মনটাকে এখানে রেখে দিয়ে শুধু শরীরটাকে বাইরে টেনে নিয়ে গিয়ে যে চাকরি করা যায় না, সে বিবেচনা বোধ আমার আছে। তাই সুখ শান্তি আর সমৃদ্ধি দিয়ে তোদের নতুন সংসারকে সাজিয়ে দেওয়ার মহান দায়িত্ব আমি স্বেচ্ছায় মাথায় কি ব্যাপার মেজদা? বর্তার মুখে আসার বাড়ি শোনার পরে মুখ কেমন বাংলা পাঁচের মতো হয়ে আছে কেন? আরে দাদার এই অন্যায় জুলুমের জন্য। সত্যি কথাটা তোমার হৃদয় থেকে বেরিয়ে আসছে তো? নিশ্চয়। আরে তুই বল বিমল, এই সহায় সম্বলীন অবস্থায় একটা মেয়েকে আমার উপর চাকরি দেওয়া হচ্ছে না? বেশ তো, তাহলে আমি দাদাকে গিয়ে একটু বলে আসি। বর্দা, তোমার আসার পর থামাও। আরে না রে বিমল না, দাদা কিন্তু মনে দারুণ কষ্ট পাবে। আরে হাসছিস কেন? একটা গল্পের কথা নিয়ে মনে পড়ে গেল। কি গল্প? একটা ছেলে তার মায়ের উপর মিথ্যা অভিমান করে রাতে অন্ধকারে না খেয়ে পড়তে বসে। তারপর যখন রাত পড়ে তখন সে তার একটা পুস্তকের সামনে ধরে সজনে চিৎকার করে বলতে থাকে, আমার ভীষণ ক্ষুধা পাইয়াছে, ক্ষুধায় পেট জ্বলিয়া যাইতেছে, একবার লাগিয়ে খাইয়া লইতাম। চারো লাগছে লাগছে, দোহাই তোমার অমন করে মেলো না, লোকে দেখলে বলবে কি তুমি আর করবো না। কান্নার জলে ডুবিয়ে দেবো।
এখানে দুটো আছে দাঁড়িয়ে সবাই। কোথায় গেলি রে হতভাগা? না, কেউ সেবা দেয় না। আমি অসুস্থ বলে, শরীরে সব কর্মক্ষমতা হারিয়ে ফেলেছি বলে, আমার তাকে আর কেউ সেবা দেয় না। আমাকে ডাকছিলেন না বাবা? তার আগে বল, এতক্ষণ তুই কোথায় ছিলিস? ওষুধ দোকানে গিয়েছিলাম তোমার জন্য এই ওষুধগুলো কিনে আনতে। বলে, একবেলা ওষুধ না খেলে আমি মরবো না রে। কিন্তু পরমাকে নিয়ে গোমন্তার আসানসোল চলে যাবে। তাকে টেনে তুলে দিয়ে আসাটা যে আমাদের কর্তব্য, সেই খেয়ালটা তো লাগার উচিত ছিল। খেয়াল আমার আছে বর্দা, কিন্তু সেই বিকেল 4টে, এখন থেকে ওদের বাইরে গিয়ে বসে থেকে কি হবে? কিছু প্রয়োজন হয়, অমরদা যখন আছে তখন আমাদের কোনো চিন্তা করতে হবে না। ঠিক বলছিস ভাই, ঠিক বলেছিস। অমরের মতো বিবেচক মানুষ এখনো পৃথিবীতে আছে বলে অনেক অসম্ভবকে সম্ভব করতে হবে। অমরদা ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না দাদা। আপনি না ওর অপার অনুগ্রহে কখনো কিছু কোনো ভাববি না। ভাববি যে গোটার আশীর্বাদ দাদা ওর করুণা থেকে বঞ্চিত হলে কবে কতদিন আগে আমাকে মৃত্যুর সঙ্গে বিতাড়ি করতে হতো। এই জীবনে হয়তো কোনোদিন ভাবিনি তাকে উদ্ধার পেতাম না। আর তোরই জীবনে নিয়ে আসতো অন্ধকারের কালো বেলা। দাদা তুমি পরমা তোমার সঙ্গে দেখা করতে যাবে না? হ্যাঁ, যেতে তো ভীষণ ইচ্ছা করে রে ভাই, কিন্তু কাল অসুখটা কাল অসুখ হচ্ছে আমার জীবনের বাঁধা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া তুই জানিস পরমা কান্না আমি একবারও সহ্য করতে পারি না। যেদিন সে শ্বশুরবাড়ি চলে যায় সেদিন মনে করে দেখ কোনো ছুটি নেওয়ার সময় সে যখন বলেছিল, দাদা আমি তোমার সব ঋণ শোধ করে গেলাম। তোমার সাথে কেন? সেদিন কিন্তু তুমি ওর থেকে অনেক বেশি কেঁদেছিলে দাদা। এতদিনের স্নেহ ভালোবাসা কি এক নিমিষে ভুলে যাওয়া যায়? শুধু কয়েক মুঠো চাল আর একটা টাকার বিনিময়ে আমি কি আমার কর্তব্যকে বেঁচে দিতে পারি না ভাই? পারি না। এটা যে সমাজের চিরন্তন নিয়ম দাদা। দাদা পরমা, তুমি কেমন আছো বর্দা? আমার থাকা আর না থাকা দুই সমান রে বোন। না না আমার কথা বলো না। পাগলি বলছি আমার সত্যি কথাটা বললাম বলে তুমি কিছু করিস গেলে বোন। আমি যে এখন একটা বাসি ফুল হয়ে গেছি রে। যে কোনো সময় আমার পরমায়ু পাপড়িটা তোমার জীবন থেকে মুছে যাবে। না আমরা আমাদের পরমাকে তোমাকে আবার সুস্থ করে তুলবো। সান্ত্বনায় মন পড়ে না রে বোন। কারণ মানুষ মানুষের সব কিছু দান করতে পারে, কিন্তু পরমায়ু কোনোদিন দান করতে পারে না। দাদা পরমা, আরে কমলা যে বাড়িতে আসবে না? হ্যাঁ সে আমার সঙ্গে এসেছে। ওই অজয়ের কাছে কোনো একটা খালি ট্যাক্সি ধরার জন্য বলতে গেছে। তোরা কি এখান থেকে আসার জন্য চলে যাবি? হ্যাঁ বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি। অত বেডে সুটকেস ও মালপত্র ওই অজয়ের দোকানে রেখেই আসবে। কাজে ওকে ফ্যাক্টরিতে জয়েন করতেই হবে। তাই বাইরে গিয়ে তোরা যেন ওদেরকে ভুল বুঝিস না। সংসার চালিয়ে তোদের দুটো টাকা কমলকে পাঠাতে যেন ভুল করিস না। না দাদা বলবো না। আমি তো নিজের চোখে দেখেছি দাদা মানে কত কষ্ট করে তার ভাইদের মানুষ করেছে। না পরমা, এখানে খুব বেশিক্ষণ দেরি করা চলবে না, কারণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দেরি হয়ে গেলে ট্রেন ধরার আশা দুরাশা। কমল দাদা আজ আজকে যা সামনে পাঠাবার মতো সামান্য টাকা তোর এই দাদা আছে। কমল দাদা আসানসোল গিয়ে তোমরা কিন্তু আমাদেরকে চিঠি দেবে। নিশ্চয়ই দেবো দাদা।
সর্দার, এবার তো তোমরা একা, এবারে তোমাদের খুব কষ্ট হবে। তাই বলছিলাম, সর্দার একটা বিয়ে দিয়ে দিলে কেমন হয়? ভালো তো হয়, কিন্তু ঠিক খারাপ করে বলতে আগে একটা ভালো চাকরি জোগাড় করো, তারপর না হয় আমি নিজে হাতে সংসার সাজিয়ে দেবো। আমি নিজেও ওর চাকরির জন্য চেষ্টা করবো দাদা। কোনো রকম সুযোগ পেলে আমি ওকে ডেকে নেবো। কমল, পরমা, দাদা মানে দাদা, এই যে হতো না, কোনো দিকে তোদের নজর নেই। বাইরে চাকরি করতে গিয়ে তোরা কি করে সংসার করবি বলতো? কেন, কি হয়েছে দাদা? আমি সেই সকাল থেকে পই পই করে তোদের বলে গেলাম, আসানসোলে যাবার পথে মা সিদ্ধেশ্বরী কালী ফুলটা সঙ্গে নিয়ে যাবি। অথচ তোরা সেটা না নিয়ে চলে এলি কোন বিবেচনায়? আমাদের মস্ত ভুল হয়ে গেছে দাদা মানে। এ এমন ভুল যেন আর কখন না হয় পরমা। এই না ধরো, এই ফুলটা কমলের কপালে ঠেকিয়ে তোমার আঁচলে বেঁধে রাখো। হ্যাঁ কমল, বলো দাদা। এই মাংসগুলো এর সঙ্গে রাখ। ট্রেনে ওঠার আগে দুজনের মুখে পড়ে দিস কিন্তু, কারণ এখন যে করোনার মহামারী চলছে। দাদা, শুধু ফুল আর এই মাছগুলো দিলে এত কষ্ট করে তুমি এখানে এলে? আসবো না, আমি যে তোদের এই মঙ্গল চিন্তায় বিভোর হয়ে সেই ভোরবেলা মাকে বুক চিরে রক্ত দিয়ে পূজা করি, তোদের সুভাষিস ভিক্ষা চেয়ে এনেছি রে ভাই। কারণ আমার সুখ দুঃখ বর্তমান ভবিষ্যৎ যে তোরাই যে আমার অন্তিম জীবনের একমাত্র দোষী। দাদা, ও আমাদের ট্যাক্সি সময় হয়ে গেল। ওই বুঝি ট্যাক্সি এসে গেছে দাদা, ওই ট্যাক্সি এসে গেছে। দাদা, এবার আমাদের হাসি মুখে বিদায় দাও দাদা। বিদায় দিতে হবে বলছি, বুকের মাঝে শোকের কালো বৈশাখী ঝড় উঠলে কর্তব্য হিমালয়কে আড়াল করতে হবে। চোখে যদি ব্যথার সাবল সত্যি না বলে তাকে দাদা, আমার বোনের ভালো মন্দ সুখ দুঃখ সব আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে আমাদের অভাবটা ভুলিয়ে দিও ভাই। ভাই ভাই, সাবধানে থাকতে পারো। তোমরা যদি এমন অবিচার মতো করো, তাহলে আমরা হয়তো দুই দিন কেমন করে থাকবো দাদা। এসো দাদা, হাসো। তোমার এই হাসি মুখ দেখে যে আমরা নতুন ভাবে বুঝে আর বেশিক্ষণ দেরি করলে আমাদের তাহলে হাতে কাজ করবে না মহা। চলে এসো। তুমি কাঁদছো? এ জল স্নেহ ভালোবাসার মেঘ থেকে ঝরে পড়া জল। বুকে যে ব্যথা নির্মিতাপ সৃষ্টি হয়েছে, তাই এ জল অনেকদিন ঝরল ছবি, এ জল অনেকদিন ঝরল। আমাদের পূর্ণকে শূন্য করে তুমি হারালে শোনা, আর আমি হারালাম মানি। তাই সব হারাবি ছবি, আমাদের দুজনকে কাঁদতে হবে, শুধুই কাঁদতে হবে। ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন
সে তো অসহায় মনের মানুষকে দে চলে যায় হায় মনের মানুষকে দে চলে যায় ও তুই ভালোবেসে ডালিয়ে যায় সে তো দুঃখে গড়িয়া ভেসে ভেসে যায় সে কেঁদে ভেসে ভেসে যায় সে কেঁদে 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 যায় সে ভেসে কোন সে কিনারা মনের মানুষকে দে চলে যায় তুমি তোমার কাজ মোটামুটি বুঝে নিয়েছো তো কেমন? ইয়েস স্যার। আর কিছু জানার আছে? এই লাল কালির দাগ দেওয়া নামগুলো মিস্টার চিমনলাল, মিস্টার চিকেশা, দত্ত, এরা সব আমাদের মাল সাপ্লায়ার। কিন্তু এদের নামে নিচে লাল কালির দাগ দেওয়া কেন স্যার? এরা সব কন্ট্রাক্টর নয়, স্টাফেদের হাত করিয়ে 2 নম্বরে মাল দিয়ে নিজেদের আখের কথা দিতে হবে। তাই যখনই এদের মাল নেওয়া হবে খুব সাবধানে সচেতন হয়ে নিতে হবে। এরা যদি অসৎ কন্ট্রাক্টর হয় তাহলে আমাদের কোম্পানিদের টেন্ডার পাস করায় কেন? ডিরেক্টরদের মিটিংয়ে লোয়েস্ট রেটের উপর ভিত্তি করে এদের টেন্ডার পাস হয়ে যায়। তাই বলছি ওসব অসৎ লোককে তুমি কোনো রকম ভাবে প্রশ্রয় দেবে না, আর ওদের প্রলোভনে তুমি কোনো রকম ভাবে পা দেবে না। ওকে স্যার, আপনার অ্যাডভাইস আমার মনে থাকবে। ইয়েস, সিলেকশন কমিটিকে অগ্রাহ্য করে তোমাকে যে এই সুবিশাল ফ্যাক্টরি জেনারেল স্টোর কিপারের দায়িত্বটা দিয়েছে আমি ভুল করিনি, তুমি তার কাজের মাধ্যমে প্রমাণ করিয়ে দেবে কমল। আমি আমার কর্তব্যে একদিনকে অবহেলা করবো না স্যার। সততার প্রদীপ হৃদয় মন্দিরে জেলে আমি লোভের অন্ধকার দূর করবো। রাইট রাইট, ইউ আর মাই বস, ইউ আর মাই ট্রাম্প কার্ড। তোমাকে দিয়ে এই সমস্ত ফ্যাক্টরির দুর্নীতির মূল সমেত আমি উৎপাদন করতে চাই। মে আই কামিং স্যার? ও ইয়েস, হোয়াট নিউজ? দিনাগরি কয়লা করে আইটা একটু চোখ বুলিয়ে সই করে দিন। চীনাগড়ির কয়লা খনি ইলেকট্রনিক্স সব রেডি তো? ইয়েস স্যার। প্রবলেম হচ্ছে এখনো পর্যন্ত ওয়াগান এসে পৌঁছায়নি। হ্যাঁ ঠিক, এখনো পর্যন্ত ওয়াগনে এসে পৌঁছালে আমরা তো ঠিক সময় মাল ডেলিভারি দিতে পারবো। আর আগামীকাল তো মাল ডেলিভার দেওয়ার শেষ ডেট। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, আসানসোল রেলওয়ে হেডকোয়ার্টার, প্লিজ একটু ডিভিশনাল ম্যানেজারকে দিন তো। হ্যাঁ, আমি সেন্টো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আর কে সোম কথা বলছি। আমাদের কোম্পানিতে যে ওয়াগন বুক করা হয়েছিল তা আমাদের কোম্পানির ইয়ার্ড এখনো ইন করলো না কেন? হ্যাঁ, না না, ওয়াগনের অভাবে রোজগার আমি শুনবো না। আমাদের কোম্পানির একটা গুড উইল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, চেষ্টা নয়, আর শোধনার মধ্যে আপনাকে ওয়াগন দিতেই হবে। আচ্ছা রাখছি, নমস্কার। হ্যাঁ কমল, বলুন স্যার। চীনাগড়ি কোল মাইনের অর্ডারি মালগুলো তুমি নিজের হাতে ফাইল দেখে মিলিয়ে নিয়ে এসো। এই নাও 17 নম্বর ফাইল, যাও। যাচ্ছি স্যার। স্যার কিছু বলবেন তো? বেদু বাবু এসেছে, বাইরে অপেক্ষা করছে, আপনার সাথে একবার দেখা করতে চাই। আমার সাথে তো দেখা করে কোনো লাভ হবে না, কারণ দুলালবাবুকে তো আমি অনেক আগেই বলে দিয়েছি ও সব 2 নম্বরের মাল দিয়ে আমার কোম্পানির কোনো গুড তৈরি হয় না। আগে হ্যাঁ করতে হবে স্যার। চ্যালেঞ্জ করছেন? না, অনুরোধ করছি, মাল লোডের অপেক্ষায়
ওয়াগান কাটা হয়ে গেছে। এই মতো অবস্থায় মাল ক্যান্সেল হলে আমি একেবারে শেষ হয়ে যাবো স্যার। তার জন্য তো দায়ী আমি না। কোম্পানিকে ফার্স্ট ক্লাস আয়রন ডাস্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থার্ড ক্লাস আয়রন ডাস্ট দিলে কোম্পানি তো আর আপনাকে ফার্স্ট ক্লাস আয়রন ডাস্টের রেট দেবে না। আর তাছাড়া আপনি আমার অ্যান্টি কন্ট্রাক্টরের কথা শুনে ভুল করছেন স্যার। আমি ফার্স্ট ক্লাস মালই সাপ্লাই দিয়েছি। ইয়েস স্যার, দুলালবাবুর সাপ্লাই দেওয়া আয়রন ডাস্টের কালারটা একটু ফেড হলেও মালটা আমি দেখেছি খুব একটা নিম্নমানের নয়, তাই বলছি। Shut up! You don't advise me! স্যার, কত টাকা দুলালবাবুর কাছ থেকে খেয়েছো যে দুলালবাবুর হয়ে প্রকাশ্যে আমার কাছে দালালি করছো? আমি দস্তুর মধ্যে খেড়ে হাতে কলমে ইঞ্জিনিয়ারিং শিখেছি। বাল ঠাকুরদার কালো টাকা দিয়ে বিদেশ থেকে ডিগ্রি কিনে আনেনি তবেন্দু। তাই বলছি তুমি অন্তত আমাকে মাল চেনা দিয়ে শোনা। স্যার, গেট আউট! ইমিডিয়েট গেট আউট ফ্রম মাই চেম্বার। ওকে স্যার। স্যার আপনি আবার এখানে দাঁড়িয়ে আছেন কেন? জান এখান থেকে। তাহলে এক কথা বারবার বলা আমি পছন্দ করি না। আপনার মাল যে আমার চলবে না সে তো আমি অনেক আগেই বলে দিয়েছি। ও কথা বললে যে মাথা ছাড়া হয়ে যাবে। মানে মিস্টার স্যার, আহা, অত জোরে চিৎকার করবেন না। একটু চুপি চুপি কথা বলে আমাদের সাপ্লাই এবার মালগুলোর আগে গ্রিন লাইট জ্বেলে দিন। কথা দিচ্ছি এই ভাই বাইরে দস্তুর খুশি করে দেব। মানে বুঝেছি? সৎভাবে ব্যবসা করুন, আপনাদের টেন্ডারের অভাব হবে না। সৎভাবে ব্যবসা করলে বিড়ি খাওয়ারও পয়সা জুটবে না স্যার। শুধু পিড়ি নয়, ঘরের ওয়াইফ আর ঘরেই থাকবে না। ওয়াইফের বায়না শুনতে শুনতে জান কর্পোরেশন হয়ে যাবে। এই তো এ মাসেই আমার ওয়াইফ বায়না ধরেছে, সাদা কালো টিভি দেখে তার চোখ খারাপ হয়ে যাচ্ছে, কালার টিভি চাই। তাই থামুন, আমি আপনার ওয়াইফের বায়না শুনতে চাই না। আমাদের একটা কথা শুনুন। আমাদের 3 নম্বর মালাকায় 1 নম্বরে মার্কা দিতে আপনি কত টাকা চান? মানে বুঝেছে, লজ্জা ঘেন্নার মাথা খেয়ে আর আমাদের অভাবের অ্যানিমিয়ার ফ্যাকাশে মুখগুলোর দিকে একটু করুণার দৃষ্টিতে তাকিয়ে বলুন, কত দিলে আপনার সব কাজ হ্যাঁ হবে? মানে আপনি কি আমাকে ঘুষ দিতে চান? না, ঠিক আছে। মানে বুঝেছে, বেরিয়ে যান, এখনই আমরা এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে যান। আমাদের একটা কথা শুনুন। না না, আপনাদের আমি কোনো কথা শুনবো না। আর জন্য কালকের বলছি আপনাদের সাহস তো কম না, আমাকে ঘুষ দিতে চান। না, ঠিক ঘুষ নয়, তবে প্রণামী। স্টপ স্টপ। আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে আমার কানে যদি অমৃত বিষ ঢালেন তাহলে বাধ্য হয়ে দারুণ ডেকে আপনাদের বের করে দেবো। মারের চেয়ে ধাক্কা। আপনাকে আর দারোয়ান ডাকতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি, ভাত ছড়ালে কাজের অভাব হয় না। আজ আপনি যেভাবে হাতের লক্ষ্মীকে পায়ে ফেললেন, এর জন্য ভবিষ্যতে আপনাকে অনেক আফসোস করতে হবে স্যার। কানে জল ঢুকলে আবার জল ঢেলে সেই জলকে বার করার কৌশল আমাদের ভালো মতো জানা আছে। এই চলে আসুন দুলাল বাবু, চলে আসুন। মানে সততা নিয়ে আমাকে চাকরিটা করতে দেবে না দেখছি। এমনিতেই শ্রমিক অসন্তোষের আগুন এই ফ্যাক্টরিতে দাও দাও করে চলছে। না না, এবার আমাকে লড়তে হবে, এই সপ্তাহে লড়াই করতেই হবে। প্রায় 1 মাস হতে চললো আমরা এখানে এসেছি। এই 1 মাসের মধ্যে বাড়ির অনেকগুলো চিঠি পেয়েছি এবং তার যথাযথ উত্তরও দিয়েছি, কিন্তু আজ বাড়ি থেকে যে চিঠি এসেছে। আজ বাড়ি থেকে চিঠি এসেছে? কই আমায় তো দেখালে না। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। চিঠিটা পড়ে দেখো।
দাদামণিকে উত্তর দিয়েছো? দাদামণিকে কি যে উত্তর দেবো সেই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। অত চিন্তা করার কি আছে? আগামী কালই তো তোমার প্রথম মাসের প্রথম মাইনে পাওয়ার কথা। আমাদের এখানে খরচের টাকা রেখে বাকি সব টাকা দাদামণিকে পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, সেই সময় চিঠিতে লিখে দেবে দাদামণি যেন সামনের মাস থেকে খবরের কাগজের হকারি না করে। খবরের কাগজের হকারি না করলে ওরা খাবে কি? ওদের খাওয়ানোর দায়িত্ব তোমার। সে দায়িত্ব পালন আমি অক্ষম। কি বললে? কলকাতার বাড়িতে টাকা পাঠা, তুমি একটু পাশের ঘরে যাও। যাচ্ছি, তবে আমার প্রার্থনার কথাটা তুমি মনে রেখো। আসুন, দরজা খোলা আছে, চলে আসুন। নমস্কার স্যার। নমস্কার। অসময়ে আপনাকে একটু বিরক্ত করতে এলাম বলে আমরা ক্ষমা প্রার্থী। মানে বুঝেছেন? ঠিক বুঝলাম না। নিতান্ত নিরুপায় হয়ে শুধু এই প্রাণকৃষ্ণের মহাপ্রাণ বাঁচাতে ছুটে আসতে হয়েছে। মানে বুঝেছেন? ঠিক বুঝলাম না। আর মাছ ছাড়া কি করে কোম্পানিটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবছে। আমরা এই প্রতিকার চাই। প্রতিকার চান? প্রতিকার করবেন? নিশ্চয়ই করব। আপনি নিশ্চয়ই জানেন এ মাসেই ওই রাজীব বাবু আমার 7 ওয়াগার আয়রন ডাস্ট ক্যান্সেল করে দিয়েছেন। আর আমার 3 ট্রাক স্টিম কয়লা সেগুলো এখনো বেচতে পারিনি। আমার বাড়ির পাশে গাদা দেওয়া আছে, শুধু ট্রাক ভাড়া দিতে আমার প্রাণ পর্বত হয়ে গেল মশাই। মানে আরে খারাপ মাল কি আর বেশি টাকা দিয়ে কিনে বলুন? মশাই, মাল খারাপ এটা শুধু অজুহাত মাত্র। আসলে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। রাজীব বাবুর ইচ্ছা মতো পুজো পাচ্ছে না বলে আমাদের ভোগাচ্ছে। মানে তাহলে আপনারা বলতে চান রাজীব বাবু আপনাদের মাল পাস করতে টাকা ঘুষ চান? হ্যাঁ, শিকারি বেড়ালে গোপ দেখলেই চেনা যায়। তবে আমাদের সব কথা তেলা মাথায় তেল আমরা দেব না। পূজা যদি দিতেই হয় তাহলে কোনো এক গরিবের ছেলেকে দিয়ে তার ভবিষ্যৎকে চির উজ্জ্বল করে তুলব। মানে আরে আপনারা কি বলতে চান? এই গৌরচন্দ্রিকা বাদ দিয়ে স্পষ্ট করে বলুন। বলবো, অত ব্যস্ত হওয়ার কি আছে? এসেছি যখন ধীরে সুস্থে সব বলবো। আপনার ঘরে বুঝি ফ্রিজ নেই, কালার টিভি নেই, 2-in-1 নেই? কেন? ফ্রিজ, কালার টিভি, 2-in-1 এসব কি হবে? ম্যাডাম ঘরে একা থাকেন, কিন্তু অবসর বিনোদনের জন্য একটা কালার টিভি আপনি ইচ্ছা করলে কিনতে পারেন। না না, আর কিনতে হবে না। এই সপ্তাহে একটা ফ্রিজ আর একটা কালার টিভি আপনার কোয়ার্টারে দিয়ে যাব। কিন্তু আপনারা দেবেন কেন? ভালোবেসে। মানে বুঝেছেন? তবে এই ভালোবাসার সামান্য প্রতিদান আমরা চাই। আপনি ওই বিরাট শিল্প কোম্পানি একমাত্র স্টোর কিপার। আপনার হাতে কত ক্ষমতা, আপনাকে শুধু সেই ক্ষমতাটাকে একটু কাজে লাগাতে হবে। না, ক্ষমতার অপব্যবহার আমি করতে পারবো না। তাহলে সারাটা জীবন আপনাকে দারিদ্র্যের ঠোকায় কাটা অত ছিদ্র ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে অন্যের আপার অনুগ্রহের আশায়। তপেন্দু, এই যুগে সততার দাম কানা করি কমলবাবু। আদর্শের স্থান নোংরা ডাস্টবিনে। তুমি বাস্তব সত্য কথাটা স্মরণ করিয়ে দিতে ছুটে এসেছি। জীবনকে উপভোগ করতে চাই টাকা। সেই টাকা যখন স্বেচ্ছায় আপনার কাছে আসতে চলেছে তখন তাকে মূর্খের মতো দূরে করে না দিয়ে আঁকড়ে ধরুন। দেখুন, আমি আপনার জন্য 25,000 টাকা এনেছি। জানি অল্প মাইনে চাকরি করে এই দুর্মূল্যের বাজারে ঠিকঠাক সংসার মেটানো যায় না, তাই তো একটু আধটু বাঁকা পথে গিয়ে নিজের আত্মাকে তুষ্ট করতে হয়। ধরুন 25,000 টাকা। 25,000 টাকা? আমিও এনেছি 25,000 টাকা। ধরুন কমলবাবু, এই টাকা নিয়ে আপনি সুখ কিনবেন, শান্তি কিনবেন, হাসি, আনন্দ, ভালোবাসা সব। মানে বুঝেছেন? না না, ও টাকা নয়, আপনাদের দুজনের হাতে ধরা রয়েছে বিষাক্ত কার্যক্রম সাপ। ওই সাপগুলোকে পোষ মানালে ভবিষ্যতে অনেক কাজে আসবে কমলবাবু।
তোমার ধারণা ভুল পাবেন্দু। ওই বিষাক্ত কাল সাপ কোনোদিন দোষ করে না, সুযোগ পেলে সে ছবি মারে। তার জন্য আগে থেকেই বুদ্ধির বিষপাত্র সঙ্গে রেখে দেবেন। তবু সুযোগকে ভয় আর অবহেলায় নষ্ট করবেন না কমলবাবু। আপনি জানেন যে আপনার চেয়ারে আগে